পেহেলগামের পর এবার কি টার্গেট ছিল তাহলে দিল্লি? কে বা কারা করলো এই হামলা, কেন করলো? দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে সোমবার সন্ধ্যায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে তা শুধুমাত্র কিছু নিরীহ প্রাণ কেড়ে নেওয়া নয়, এটি ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এক পরিকল্পিত আঘাত, একটি কুৎসিত ষড়যন্ত্র। দিল্লি কেবল একটি শহর নয়, এটি ভারতের আত্মা, ইতিহাস ও গৌরবের প্রতীক। সেখানে নিরপরাধ মানুষকে টার্গেট করে বিস্ফোরণ ঘটানো মানে দেশের হৃদয়ে আঘাত করা। তবে যেখানে বলা হয় দেশের রাজধানী দিল্লি সর্বাধিক সুরক্ষিত নগরী, সেখানে ঐতিহাসিক স্মৃতিসৌধ লালকেল্লার পাশেই যখন বিস্ফোরণে অন্তত 13টি প্রাণ ঝরে যায় আর তারও দ্বিগুণ গুরুতর আহত হয়, তখন মানুষের মনে কিছু প্রশ্ন জন্ম নেয়। চারিদিকে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী, প্রতিটি মোড়ে সিসিটিভি, প্রতিটি রাস্তায় চেকপোস্ট। তবুও এমন বিশাল বিস্ফোরণ কিভাবে ঘটল? কোথায় থেকে গেল ইন্টেলিজেন্স ইনপুট? মাফ করবেন। কেন প্রতিরোধ করা গেল না? তবে দিল্লি বিস্ফোরণ নিয়ে এই মুহূর্তে যেসব প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হচ্ছে, হামলাটির সঙ্গে কে বা কারা জড়িত, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ফাঁক রয়ে গেল, এই ঘটনার ফলে সাধারণ নাগরিকের জীবনে কি প্রভাব পড়েছে এবং ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দিল্লি বিস্ফোরণের নানান গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটি আলোচনায় আজ আমাদের সাথে অনলাইন জুড়ে গেছেন প্রাক্তন সেনাকর্মী মোহন রাও এবং সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী, এবং স্টুডিওতে আছেন আমার সাথে শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মোহনবাবু, প্রথমে আপনার কাছে আসি। পেহেলগামের পর এবার কি দিল্লি টার্গেট ছিল বলে মনে হয়, নাকি টার্গেট অন্য কোথাও ছিল, নিয়ে যাওয়া হচ্ছিল দিল্লির ওপর দিয়ে, ঘটনাটি আচমকাই ঘটে গেল? আর হামলাটির প্রকৃতি দেখে কি মনে হচ্ছে যে এটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলাই? দেখুন, প্রথমত আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিগত কয়েকদিন ধরে আমরা যে নিউজ চ্যানেলের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে যে খবরগুলো পাচ্ছিলাম, যে জম্মু কাশ্মীর পুলিশের ইনপুটের মাধ্যমে এবং সারা ভারতবর্ষে পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সি এনআইএ ইন কোঅর্ডিনেশন কাজ করে। তো সেখানে গুজরাট এটিএস কিছু আটক করে একটা গাড়িকে। সেই গাড়ি থেকে কিছু জঙ্গিরা, ডাক্তার আছে, তার মধ্যে লোকাল ছেলেরাও আছে, তাদেরকে আটক করে সেখান থেকে পাওয়া গেল অস্ত্র, মানে রিভলভার, কার্ট্রিজ, তার সাথে 3 লিটারের কাছাকাছি রেসিন। তো এইটা হচ্ছে সব থেকে বড় একটা রিকভারি। তার সঙ্গে সঙ্গেই যখন কানেকশনটা পৌঁছে গেল ফরিদাবাদ, তো ফরিদাবাদে যখন রেড হয়, সেখানে একটা বাড়ি থেকে 2900 কেজি আরডিএক্স এবং অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডেটোনেটর, এই জাতীয় জিনিস পাওয়া গেল। তার সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ পুলওয়ামাতে রেড করে আরেকটা জঙ্গিকে ধরলো, সেটাও একটা ডাক্তার। তারপরে এর মাঝখানে কি হলো, এদের প্ল্যানিংটা এক্সপোজ হয়ে যাচ্ছিল, যেহেতু তারা বুঝতে পেরে গেছে যে জঙ্গি যদি আমরা বোমা বিস্ফোরণ না করি তাহলে আমাদের যে এফোর্টসটা সেটা ফিউটাইল হয়ে যাবে, সেটার কোনো মান্যতা থাকবে না। তাই তারা দিল্লিতে এই ঘটনাটা ঘটিয়েছে। আর এটা সরাসরি ফিদাইন অ্যাটাক আছে। কেন কি, যে গাড়ি চালাচ্ছে 3 ঘন্টা গাড়িতে বসে আছে, পার্কিং লটে আছে, ঠিক ভিড় জায়গায় এসে সে ডেটোনেট করে এবং গাড়ি সহ নিজেকে উড়িয়ে নেয়, তাহলে এটা একটা ফিদাইন অ্যাটাক কি আছে? আর দিল্লিতে অ্যাটাক করা মানে দিল্লিতে অ্যাটাক করে, দিল্লি যেহেতু ভারতের ক্যাপিটাল, সারা ভারতবর্ষে একটা মেসেজ, সারা বিশ্বে একটা মেসেজ যে দিল্লি সেফ না, দিল্লি ক্যাপিটাল সেফ না। তার মানে তার আরেকটা যে দিকটা হচ্ছে যে ভারতবর্ষকে অস্থির করার একটা যে চক্রান্ত বাইরে থেকে চলছে, এবং তার মধ্যে আপনি ভেতরের কানেকশনও নিশ্চয়ই খুঁজে পাবেন আগামী দিনে যখন ইন্টেলিজেন্স এজেন্সি গুলো বাড়ি বাড়ি পৌঁছে যখন তল্লাশি করবে।
সুতরাং অ্যাটাক হয়েছে নিশ্চয়ই। ওকে, মোহনজি আপনি খুব সুন্দর পয়েন্ট বলেছেন। আপনি বলেছেন দিল্লি সেফ না, দিল্লি এটাই প্রমাণ করার জন্য গোটা বিশ্বের কাছে দিল্লিতে এই ধরনের ফিদাইন অ্যাটাক করা হলো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসবো আপনার কাছে, আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রয়েছে আমাদের। আমি একটু ভাস্কর বাবুর কাছে যাব এই মুহূর্তে। ভাস্কর বাবু, ত্রিপুরার একটি সীমান্তবর্তী রাজ্য, আর যেখানে বিগত কিছুদিন ধরে ভারতবর্ষে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ নিয়ে একটা ব্যাপক বিরাট বড় রাজনৈতিক বলুন বা সামাজিক বলুন প্রেক্ষাপটে একটা বিরাট বড় ইস্যু হচ্ছে, সঙ্গে তার সঙ্গে এসআইআর জুড়ে দিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ঠিক আগের দিন এই ধরনের একটা ব্লাস্ট, এই ধরনের একটা বিস্ফোরণ, যেটা মোহনজি বলছিলেন, যেটা ফিদাইন অ্যাটাক, সুপরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী হামলা, যেটা হয়তো আরো বড় আকার নেওয়ার কথা ছিল, সেটা যেহেতু পুলিশি তৎপরতায় বা আমাদের এজেন্সিগুলো তৎপরতায় তাদের সঙ্গীদের ধরা হয়, সেখানে প্যানিকড হয়ে এই ঘটনাটা ঘটানো হয়। তো সেখানে আপনার কি মনে হয়, আমরা এই মুহূর্তে দিল্লির যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেখানে নিয়ে প্রশ্ন উঠছে, তাছাড়া চিন্তার বিষয় কোন কোন জায়গায় রয়ে গেছে? সীমান্তবর্তী রাজ্য হিসেবে আমাদের কোন কোন জায়গায় চিন্তার বিষয় রয়ে গেছে? দেখুন, ত্রিপুরা আমরা তো নর্থ ইস্টের মধ্যে আছি। আগে বলা হতো 7টি রাজ্যের মধ্যে একটি, এখন তো অষ্টলক্ষ্মী বলা হয়। তো আমার মনে হয় ব্যক্তিগত একটি পর্যায়ে যে ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থান পুরোটাই একটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত। সুতরাং এবং আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরো একটি ব্যাপার এখানে বোঝার ব্যাপার রয়ে গেল, যে আরেকটি ব্যাপার রয়ে গেল, সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণটা হচ্ছে কোনো একটি বিশেষ জায়গায়, একটি সংগঠিত জায়গায় সংগঠিত ভাবে ঘটানো হচ্ছে, এবং একটি বিশেষ সংকেত দেওয়া হচ্ছে বা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তোমরা কেউ আর সুরক্ষিত নও। ঠিক সেই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি, ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থান, ত্রিপুরা যে প্রতিবেশী রাষ্ট্রগুলি দ্বারা আমরা পরিবেষ্টিত হয়ে আছি, আমার মনে হয় ত্রিপুরার যে অবস্থান সেটাও খুব বেশি একটা সুরক্ষিত নয়। কারণ কোন একটা সময় আমরা ত্রিপুরার রাজধানী আগরতলাতে কিন্তু একটি সিরিয়াল বোম ব্লাস্ট দেখেছিলাম। সেই দিক থেকে বিবেচনা করলে, বা ধরুন আমরা পার্শ্ববর্তী রাজ্য গৌহাটি, সেখানে তো আমরা সিরিয়াল ব্লাস্ট দেখেছিলাম। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে ত্রিপুরা খুব একটি সুরক্ষিত বলে আমার মনে হয় না। কিন্তু যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রের একটি প্রহরী ব্যবস্থা বা আমাদের একটি নির্দিষ্ট সশস্ত্র একটা বল রয়েছে, আমরা হয়তো নীতিগতভাবে বা নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোচ্ছি, কিন্তু কোথাও যদি ফাঁক ফোকর থেকে থাকে, যে ফাঁক ফোকরটা আমরা দিল্লির মতন জায়গা দেখলাম, যেটা কিনা রাজধানী, ইটস এ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এবং বলা যায় একটা কন্টিনেন্টের একটা ক্যাপিটাল। সুতরাং সেই ফাঁক গলে যদি ঘটনাগুলো ঘটতে পারে, তাহলে ত্রিপুরার মতো রাজ্যে সেই বাহিনী যদি মনে করে, সেই ফিদায়ে, ওনার দাদার কথা অনুযায়ী যে ফিদায়ে যে গোষ্ঠী, ওনারা যদি মনে করে যে কিছু করার রয়ে গেছে বা ওখানে কিছু করলে মেসেজ যাবে, তাহলে তাদের করার জায়গাটা রয়ে গেছে। দ্বিতীয়ত আর একটা ব্যাপার আমার মনে হয় যে আমার যে সুরক্ষা বল, যে আমার যে সুরক্ষা দৃষ্টিভঙ্গি আমার ত্রিপুরাতে রয়ে গেছে, সেটা আরো কিছু দিক থেকে যদি সশক্ত না করা হয়, ভবিষ্যতে হয়তো আমরা আরো কিছু সম্মুখীন হব। দেখুন, একটা দিক রয়ে গেল, যেমন আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ মনিরহাটে তার কিন্তু এয়ারবেসটা তৈরি করেনি। সে বলেছিল যে সেখানে সে কিছু কাজ করবে না বা কোনো একটা কাজ করবে না বা কিছু ব্যবস্থা করবে না, কিন্তু আমরা দেখছি সেখানে পুরোটাই একটা আর্মি বেসড ক্যান্টিন ট্যাপিন করে যে মনিরহাটটা তৈরি হচ্ছে। সেদিক থেকে আমরা যেখানে আছি, ধরুন কৈলাস করে ইচ্ছে করলে আমার এয়ারবেস বা এয়ার স্ট্রিপটা আমি তৈরি করতে পারি, পার্শ্ববর্তী আমার রাষ্ট্রের হুমকির মুখে আমি তৈরি করতে পারি। সুতরাং বলা যেতে পারে ত্রিপুরা রাজ্য অবশ্যই একটি হুমকির মুখে আছে। আমরা নিশ্চিন্ত নই এই কারণে, কারণ দিল্লির মতো জায়গায় যদি ঘটনা ঘটতে পারে, তো ত্রিপুরায় যে ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা বা কি। আর তৃতীয়ত যে ব্যাপারটা রয়ে গেল, আমরা এমন একটি রাজ্য যার উপর দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কানেক্টিভিটির দৃষ্টিভঙ্গিটা দেখা হচ্ছে। সুতরাং তার উপর দিয়ে, বা আমরা দেখতেও পাচ্ছি যে অনেক চোরাচালান, ড্রাগ
ব্যাপারটা চাকরিটা ধরা পড়ছে। সুতরাং এই 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 রাজ্যের উপর দিয়ে যদি অন্য কিছু জিনিস বিস্ফোরক কোনো জিনিস পাস হয়ে যায় বা নিয়ে যাওয়া হয়, সেটাও যদি আমাদের সুরক্ষা বল সশস্ত্র বাহিনী না ধরা হয় বা সাধারণ মানুষ যারা আছেন তাদের সজাগ দৃষ্টিভঙ্গি না রাখেন, আমরা হয়তো আগামী দিনেও কোনো হুমকির সম্মুখীন হতে পারি বলে আমার। ওকে, আমি আসবো। আপনি খুব সুন্দর একটা বিষয় উল্লেখ করেছেন, যেখানে কৈলাসহর বিমানবন্দরের কথা আপনি উল্লেখ করেছেন, যেটা অবশ্যই পরিদর্শনও হয়েছে ইদানিংকালে, আমরা দেখেছি। সঞ্জয় বাবু রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, গোটা বিষয়টাতে? দিল্লির মতো জায়গা যেখানে মোহনজিও বলছিলেন যেটা একটা ফিদাইন অ্যাটাক হয়েছে, এবং ভাস্কর বাবু বলছিলেন যে দিল্লির মতো জায়গা যেখানে সুরক্ষা এতটা কড়াকড়ি, যেখানে এত সুরক্ষা নিরাপত্তা, যেখানে এত সিসিটিভি নিচ্ছিদ্র, যেখানে এত চেকপোস্ট, সেখানে যদি এই ধরনের ঘটনা হয় সেটা তাহলে কতটা চিন্তার বিষয়? নমস্কার। আসলে গতকাল সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক। দেখুন, বেসিক্যালি অপারেশন সিঁদুরের পর সারা মানে এই দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা যে পর্যায়ে পৌঁছেছে আমরা দেখেছি, এবং সেখানকার যারা জঙ্গিদের উপর যেভাবে নাকি জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে দিয়েছে, সুতরাং সেখান থেকে একটা মানে এই একটা প্রত্যুত্তর আসবে না সেটা কিন্তু অনেকেই কিন্তু আশা করছিলেন। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আমার যা মনে হয় অপারেশন সিন্দুরের বদলা নেওয়ার জন্য কিছু একটা হতে পারে। এবং সেটার ফিডব্যাক হয়তো মানে গভর্নমেন্টের কাছে হয়তো ছিল, আমার মনে হয়। এটা আমার পার্সোনাল ধারণা। কারণ কি, দেখুন, বেসিক্যালি সব ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। সুতরাং পাকিস্তান বা ওদের উগ্রপন্থীর যে ঘাঁটিগুলো আছে এগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছে। সুতরাং এবং ইদানিংকালে পত্রপত্রিকায় বা পাকিস্তানের যে আভ্যন্তরীণ যে রাজনীতি, সেটাকে যদি লক্ষ্য করা যায় তাহলে বেসিক্যালি এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, উনি বলছিলেন, প্রথম যিনি বলছিলেন যে কাশ্মীরে অক্টোবরের 27 তারিখে যে পোস্টার লাগাচ্ছিল দেখা যাচ্ছিল, এবং জৈশ ই মোহাম্মদের মানে মানে এটা কর্মকাণ্ড ওদের বেসিক্যালি করছিল, এবং এটা বোঝা যাচ্ছিল সাম সেকশনস ওয়ার গেটিং ইনভলভড। এবং সেটা এই যে জানি কয় জৈশ ই মোহাম্মদের যে ভাই, আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে তারা অলরেডি এরকম একটা বক্তব্য রাখছিল যে বেসিক্যালি যে দিল্লি মানে ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য মানে অস্ত্র অলরেডি পাকিস্তান থেকে ওই সীমানা থেকে ভারতের দিকে পাঠানো হয়েছে। গভর্নমেন্টের কাছে ফিডব্যাক ছিল না, ছিল গভর্নমেন্টের কাছে। এবং আর সবচেয়ে বড় ব্যাপার হলো, দেখুন, এখন যা উগ্রপন্থী যখন নাকি আক্রমণ, আবার সিকিউরিটি ল্যাপসেসের কথা অনেকে অনেক সময় বলবে, কিন্তু এত বড় কান্ট্রি কোথাও যদি কেউ কোনো সময় যদি এরকম যদি মানে বেসিক্যালি করে, সে ফিডব্যাক তো ছিল, নয়তো যে পরিমাণে মানে ইম্প্যাক্টটা হতো, যে নাকি আপনার আরডিএক্স প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট 2900 কেজি শ্রীনগর থেকে জমা হচ্ছিল, প্লাস এই আপনার আমাদের সাহারানপুরে যে একটা জায়গায় নয় একের অধিক হয়তো হওয়ার সম্ভাবনা ছিল, খুঁজে যে বের করলো। সুতরাং সিকিউরিটি মানে সজাগ ছিল না সেটা বললে কিন্তু ভুল হবে, ঠিক আছে? সুতরাং দে ওয়ার ট্রাইং, হয়তো কার কাছে কোথায় ছিল কখন হবে এটা হয়তো আন্দাজ করতে পারছিল না, কিন্তু সাম ইনফরমেশনস ওয়ার দেয়ার, এবং পুলিশ ওয়ার ভেরি, এবং এনআইএ থেকে আরম্ভ করে এভরিবডি মানে অল কর্নার্স ওয়ার ভেরি অ্যাক্টিভ। এবং আপনি একটা ব্যাপার দেখবেন যে হায়দ্রাবাদেও কিন্তু একটা র্যাকেট কিন্তু আনফাল্ড হয়েছে, ঠিক আছে? যেমন গুজরাটে হয়েছে, হায়দ্রাবাদেও হয়েছে। সুতরাং এখন দেখুন, দিল্লি এমন একটা জায়গা স্ট্র্যাটেজিক্যালি, তো দে উইল টার্গেট সাচ প্লেস, দিল্লিকে অ্যাটাক করবে, যাতে মুম্বাই অ্যাটাক করবে, এমন জায়গাগুলো অ্যাটাক করবে মানুষ যেখানে বেশি জনবহুল জায়গা, যেখানে ইম্প্যাক্ট করলে খবরটা দ্রুত ছড়াবে, ইম্প্যাক্ট যেন বেশি হয়। এটাই তো উগ্রপন্থীদের কাজ, বা যারা নাকি সন্ত্রাসবাদী যারা আছে। কারণ কি, আলটিমেটলি সমগ্র পৃথিবীর যে একটা আন্তর্জাতিক অবস্থা লক্ষ্য করে যদি দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়ার কথা তো অলরেডি অস্থিরতা চলছে। আমাদের পাশে বাংলাদেশ লক্ষ্য করুন, নেপাল লক্ষ্য করুন, বা পাকিস্তান লক্ষ্য করুন, বা আফগানিস্তান, বিভিন্ন জায়গায় যদি আমরা লক্ষ্য করি। সুতরাং ইন্ডিয়া ইজ বেসিক্যালি, ইন্ডিয়ার দিকেও একটা নজর রয়েছে। তাছাড়া ইউরোপের অবস্থা যদি লক্ষ্য করে দেখেন, বা আমাদের সঙ্গে যদি আমেরিকার যে বর্তমান অবস্থা লক্ষ্য করে দেখেন,
সব দিক মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি, বেসিক্যালি এখন যদি ইন্ডিয়াতে যদি একটা আক্রমণ হয়, সন্ত্রাসবাদী যারা আছে পাকিস্তান, দে মাইট হ্যাভ থট দ্যাট দিস ইজ এ টাইম টু গিভ এ বেসিক্যালি রিপ্লাই। ঠিক আছে, ভারতকে আঘাত করার, ভারতকে আবার ডিস্টার্ব করার একটা সুযোগ, এটা একটা এখন বেসিক্যালি ব্যাপার হলো, গভর্নমেন্টে তো আজকে যে প্রধানমন্ত্রী ভুটান গিয়েছেন, সেখান থেকে উনি বক্তব্য রেখেছেন যে নোবডি উইল বি স্পেয়ার্ড। ঠিক আছে, কাউকে ছাড়া হবে না। তো এখন বেসিক্যালি যারা নাকি সন্ত্রাসবাদী জেহাদি যারা আছে, দে উইল ট্রাই টু বেসিক্যালি মানে ক্রিয়েট সাম প্রবলেম ইন ইন্ডিয়া। অবশ্যই তারা চেষ্টা তো করছে এবং তার চেষ্টা একটা সফল হয়েছে সোমবার সন্ধ্যায়। অবশ্যই আসবো আপনার কাছে স্যার, আমি আরেকবার। মোহনজি, আপনি আছেন আমাদের সঙ্গে। সন্ত্রাসবাদ এই সংক্রান্ত এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক বা স্থানীয় কোনো প্যাটার্ন কি লক্ষ্য করা যায়, যে মানে এই ধরনের, কারণ টার্গেটটা কি আরো বড় ছিল বলে মনে হয় এখন? মানে সন্ত্রাসবাদের যে এই যে আবার মাথা চারা দিচ্ছে যেটা বলা হচ্ছে, বা স্যারও যেটা বললেন যে একটা অপারেশন সিন্দুরের পর কিছু একটা যে হবে সেটা আন্দাজ করছিল অনেকেই। তো এই বিস্ফোরণটি তো একক ঘটনা নয়, এর আগেও রোহিণী, দ্বারকা বা অন্যান্য এলাকায় সন্দেহভাজন বিস্ফোরণ বা বোমা হুমকির ঘটনা ঘটেছে। তাহলে কি দেশের অভ্যন্তরে ঘুমিয়ে থাকা সেলগুলো আবার সক্রিয় হচ্ছে বলে মনে করেন? দেখুন, লোন উলফ অ্যাটাক যেটাকে বলা হয়, যে একা কোন জায়গায় কেউ যদি গায়ে বোমা বেঁধে নিয়ে যদি রাস্তায় গিয়ে ফেটে পড়ে, তাহলে তাকে আইডেন্টিফাই করা এবং তাকে মানে রোকা একটু ডিফিকাল্ট আছে। কেন কি, আপনি এত বড় দেশ একটা, আপনি যদি বলেন যে পুলিশিং দুর্বলতা আছে, পুলিশিং প্রত্যেকটা গাড়ি যদি চেক করে, যেমন এখন চলছে, তাহলে যে নর্মাল লাইফটা আছে না, সেটা পুরোকে পুরো ক্রিপলড হয়ে যায় একদম। সুতরাং আজকে দেখুন, সার্ভেলান্স আজকে ডিফারেন্ট টাইপের অফ সার্ভেলান্স হয়, এবং এই যে জঙ্গি হামলাটা হয়েছে, ফিদাইন অ্যাটাক যেটা হয়েছে, এটা তো ইন্টারনালি তৈরি করা। আপনি একটা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য, ডাক্তার তৈরি করার জন্য আপনি মেডিকেল কলেজ খুলেছেন, আর তার পেছনে ইন দি গার্ব অফ মেডিকেল কলেজ এডুকেশন আপনি যদি সেখানে জঙ্গি শিক্ষা দিচ্ছেন, যদি আপনি সেখানে বোমা বানানোর মানে ল্যাবরেটরি খুলে রেখেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করে আইডেন্টিফাই করবেন? এখানে যদি কালকে যদি গভর্নমেন্ট যদি ওর কলেজটাকে বন্ধ করে দেয়, সিল করে দেয়, তাহলে সব সেকুলার গ্যাং এবং লিবারাল গ্যাং সব রাস্তায় এসে মানে তাণ্ডব করবে, বিজেপি সরকারকে এসে বদনাম করবে যে সরকার মেডিকেল কলেজ বন্ধ করে দিল। একটা ডাক্তার যদি উগ্রবাদী হয়ে গেছে, তাহলে কি সব কটা উগ্রবাদী? না, আমার বলাটা হচ্ছে যে অবভিয়াসলি একটা ডাক্তার উগ্রবাদী হয়েছে বলে আমি সবাইকে ডিস্টিংগুইশ করব না, কিন্তু যত ডাক্তার উগ্রবাদী বেরোচ্ছে তারা কিন্তু একটা পার্টিকুলার কমিউনিটি, সেটা হচ্ছে ইসলাম ধর্মকে ফলো করে, তারা হচ্ছে মুসলিম। তো এই দেশে যদি আমরা যদি নিরাপত্তার যদি কথা বলি, তাহলে তো আমাদেরকে এটাও ভাবতে হবে যে ইন্টেলিজেন্স ইনপুট যদি টাইমের মতন যদি না পাওয়া যেত, তাহলে আপনি ভাবুন শুধু 2900 কেজি আরডিএক্স মিক্সড অ্যামোনিয়াম নাইট্রেট উইথ কেমিক্যাল আর ডেটোনেটরের সাথে, আমি একটা সিম্পল একটা বলছি যে 10 কেজি ডেটোনেটর অ্যামোনিয়াম নাইট্রেট আরডিএক্স দিয়ে কেমিক্যাল ইয়ে দিয়ে আপনি ওখানে দিয়ে দিলেন, আর কোথাও ডেটোনেট করে দেওয়া হলো ভিড়ভাড় জায়গায়, মেট্রো গেটের সামনে, বেরোনোর সময় রেল স্টেশনে, এই জায়গায় যদি এইগুলো ডেটোনেট হয়ে যায়, তাহলে ভাবুন আপনি সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছায়। একদম। তো আজকে নিশ্চয়ই আমাদের মধ্যে ঘরশত্রু বিভীষণ, এটা গমের মধ্যে ঘুম না থাকলে গম কোনোদিন নষ্ট হয় না। তো আজকে সেই জায়গাটা তৈরি হয়ে রয়েছে, মানুষ 200, 500, 1000 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে আপনি যেটা বলছেন যে আজকে বর্ডার গুলো, হ্যাঁ, আজকে যে বর্ডার গুলোর থেকে লোকজন ঢুকছে করে, কি করে ঢুকছে? নিশ্চয়ই সেখানকার যারা নিরাপত্তা রক্ষী, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কোথাও না কোথাও কম্প্রোমাইজ হচ্ছে। আজকে যেহেতু কেন্দ্র সরকার পুরো চাপে রেখে দিয়েছে, তাই সেই রাস্তাগুলো বন্ধ হয়েছে, মানুষ আসা যাওয়াটা আটকানো হয়েছে।
কিন্তু লোকাল মদত যদি না থাকে তাহলে কোনোদিনও এগুলো সম্ভব নয়। আর আমাদের দেশের দুর্ভাগ্য কি, আমরা পলিটিক্যাল পার্টিগুলো তারা দেশকে কিভাবে আমরা বিগঠিত করব, কিভাবে সরকার বানাবো এই চিন্তা নিয়ে চলে, এবং দেশের উন্নয়ন আজকে আমেরিকার মতন দেশ ভারতকে আটকাতে চাচ্ছে। কেন? কেন কি ভারত আজকে সেই মানে তীব্র গতিতে ডেভেলপমেন্ট করছে। আজকে ভারতের ন্যাশনাল হাইওয়ে ওয়ার্ল্ডে সেকেন্ড পজিশনে পৌঁছে গেছে। একদম মঞ্জি আসবো মঞ্জি, আপনি আসবো। আপনি যে বিষয়টা তুলে ধরলেন যে আমাদের দেশের অভ্যন্তরীণ যে আমাদের সমস্যাটা রয়েছে, বা আপনি যেটা বললেন যে ঘরের শত্রু বিভীষণ, যারা ঘরের ভেতরে থেকেই ঘরের বিনষ্ট করছে, তাদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি চিন্তা করার বিষয়। আমি একটু ভাস্করবাবুর কাছে যাব। ভাস্করবাবু, এই যে হোয়াইট কলার টেরর মডিউল বলা হচ্ছে, বা যারা শিক্ষিত মানুষ একটা কমিউনিটির বলা হচ্ছে, এবং তারা সেখানে এই ধরনের উগ্রপন্থায় জড়িয়ে যাচ্ছেন, তাহলে এখন বিশ্বাস করব কাকে? বিদেশি শক্তির হাত থাকার তো প্রত্যেকটা বিষয়ে সম্ভাবনা থেকেই যায়। এখন এভাবে যদি হোয়াইট কালার টেরর মডিউল যদি বেড়ে যায়, তাহলে সেটা কতটা উদ্বেগজনক? এটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে হোয়াইট কালার টেররিজম। দেখুন, শিক্ষিত সম্প্রদায় আমরা তাদেরকে বলি যাদের শুধুমাত্র সয় বপলা বা যারা সই করতে পারে তা নয়, কিন্তু শিক্ষা তাদেরকে বলা হয়, বা শিক্ষিত তাদেরকে বলা হয় যারা একদম পুঁথিগত শিক্ষার বাইরে নিজস্ব তাদের স্বকীয়তা বৈশিষ্ট্য সে চিন্তা করতে পারে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সেটা প্রকাশ করতে পারে, তাকে আমরা ধরছি সুশিক্ষিত। আর তথাকথিত সুশিক্ষিত আমরা তাদেরকেই ধরি যারা একদম একাডেমিক ভাবে তারা এগিয়ে যান। এখন আমরা কিন্তু এই ব্যাপারটা আমাদের সামনে মোটামুটি চলে এসেছে যে একাডেমিক্যালি যারা এগিয়ে যাচ্ছেন, বা ধরুন যারা পড়াশোনায় এগিয়ে যাচ্ছেন তারা, বা সুশিক্ষিত যারা আছেন তারা এই ফিদায়ী সম্প্রদায়ের সাথে বা এই হোয়াইট কালারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই জায়গাটা, এই পয়েন্টটা, এই ভিউটাই কিন্তু একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ একটি মানুষ যখন এগিয়ে যায়, একটা সুশিক্ষিত হয়, এবং সে যখন একটি কোন ধরনের চক্রের সাথে জড়িয়ে পড়ে, সে কিন্তু কোন অংশেই একটি সাইবার নেটের যে ভাইরাস তার থেকে কম নয়, কিংবা একটা ক্ষতিকারক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কিংবা যখন সাইবার হ্যাকার, সেই তার থেকে কোনো অংশে কম নয়। কারণ তার যে চিন্তা ভাবনাটা হবে সেটা কোয়ালিটি, তার যে ধ্বংসাত্মক সেটার কোয়ালিটি একটা দিক, এবং তার যে চিন্তা ভাবনা সে এই জায়গায় নিয়ে গেছে। আমরা পুরো দেশব্যাপী বা পুরো আমার কান্ট্রি ব্যাপী, আমার প্রতিবেশী রাজ্য আমার আসাম, সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থার বাইরে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা থাকলে সেটাকে উনি বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। মূল শিক্ষার বাইরে যে শিক্ষাগুলি হয় সেটা মানুষকে ধ্বংসাত্মকের দিকে নিয়ে যায়। কিন্তু এখন আমরা এটাও দেখতে পাচ্ছি যে ডাক্তারি যেখানে শিক্ষা হচ্ছে বা যেখানে ইঞ্জিনিয়ারিং যারা ছাত্ররা পড়ছে, সেখানে মানুষ কোথাও না কোথাও এই ধরনের টেরোরিস্ট বা এই ধরনের হোয়াইট কালারিজম বা ধ্বংসাত্মকের দিকে নিয়ে যাচ্ছে। সেটা ভারতবর্ষের জন্য যেখানে কিনা মেধা আমার এবং মননের একটা বিচরণ ক্ষেত্র, অবাধ বিচরণ ক্ষেত্র, যেখানে আমরা দেখেছি যে উচ্চ শুল্ক দেওয়া সত্ত্বেও শ্রীযুক্ত ট্রাম্প মহাশয় কিন্তু যথারীতি আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। কারণ মেধা ও মনন যদি উনার লাগে এবং সফটওয়্যার যদি উনি কিছু কাজ করতে হয়, তাহলে ভারতবর্ষ সেটা উনার, সেখানে ভারতবর্ষ উপর নির্ভরশীল উনি একদম। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে মনে হয় যে এই জায়গাটা যদি আমরা ভারতবর্ষ যদি একদম সঠিকভাবে বা সজাগ দৃষ্টিভঙ্গিতে কাজ না করি, ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়ে কিন্তু দেখা যেতে পারে। একদম একদম খুব সুন্দর বললেন আপনি ভাস্করবাবু। স্যার, আপনার কি বিষয় এই বিষয়টাতে মনে হয়? আর যেটা মোহনজিও বলছিলেন যে ঘরের ভেতরে বিভীষণরা যারা আছে তাদের নিয়ে আমাদের চিন্তা করার বিষয় বেশি, কারণ ওনারা সবার উপর তো নজর রাখা সম্ভব নয়। সিকিউরিটি, এক একটা মানুষ যদি কেউ ফিদাইন হয়ে যায়, কেউ যদি সুইসাইড বম্বার হয়ে যায়, তার উপর তো নজর রাখা সম্ভব নয়। আর যখন ডাক্তাররা এখানে যে পরপর যারা ধরা পড়ছে বেশিরভাগ ডাক্তার, তাহলে এখন এনারা যদি এরকম কন্ডিশনে চলে যায়, তাহলে তাদের ফেটার্নিটির ওপর তো একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ছে, প্লাস তাদের কমিউনিটির ওপর কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন আছে। তো এই হোয়াইট কালার যে টেরর মডিউলটা, সেটা এখন সেটার সঙ্গে লড়াই করাটা কতটা মানে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে?
নমস্কার। আসলে এই যে কয়দিন আগে 5-6 বছর আগে আমাদের বোধহয় আর্মির যিনি চিফ ছিলেন উনি বলছিলেন বেসিক্যালি ভারতের 2.5 দিকে যুদ্ধটা করতে হয়। একটা ইন্ডিয়ার যে এনিমি যেটা বলছিলেন, ওয়ান ইজ চায়না, another one is Pakistan, and 0.5 is basically elements within India. মানে ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ যেটা, ঠিক আছে? ওকে। তো এখন বেসিক্যালি তার সঙ্গে যে 0.5 যেটা আছে সেটা আগে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী বা মৌলবাদী শক্তি বা কিছু এই নকশালবাদীদেরকে আমরা দেখেছি। কিন্তু এখন তার সঙ্গে ইদানিংকালে কি জানি কয় এই দিল্লির আক্রমণ 27শে আপনার এই অক্টোবরের পর থেকে যে একটা হোয়াইট কালার কামাও, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে এই যারা যারা জড়িত, এই যে 5-6 জন যে যারা নাকি আমরা দেখলাম আটক হয়েছে, যারা বা যাদের নাম উঠে এসেছে, they all belong to one profession only, দেখা যাচ্ছে মেডিকেল সেক্টর থেকে, এবং they basically belong to only one religion also, ঠিক আছে? এখন যে 6 জনকে এসছে তার বলে সমগ্র রিলিজিয়ানটাকে আমরা বলবো, সেটাও মানে বলবার সময় আমার মনে হয় এটা সুইপিং কমেন্ট করাটা ঠিক না। কিন্তু they all belong to one group, কিন্তু যে অপরাধের সঙ্গে ওনারা জড়িত, ইট ইজ বেসিক্যালি ডেফিনেটলি হোয়াইট কালার, বেসিক্যালি টেরর। এখন why this is happening, তার পিছনে অনেক কারণ আছে। বেসিক্যালি সেখানে উনি বলছিলেন যে মৌলবাদী শিক্ষার কথা বলছিলেন, অনেক জায়গায় মৌলবাদী শিক্ষা হচ্ছে, বা ধরেন না শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ফাঁক ফুকর আমাদের রয়ে গেছে। আমরা যে মানে ভ্যালু বেসড এডুকেশনের কথা আমরা বলতাম, বা আমরা যে পেট্রিয়টিজমের কথা বলতাম, বা এগুলি হয়তো বা যে উন্নয়নের কথা আমরা বলেছি, হয়তো ডিজায়ার্ড লেভেল আমরা নিতে পারিনি। নয়তো একজন ডাক্তার যিনি, তার তো মোটামুটি ভাবে তো উনার তো বেসিক্যালি এবিসিডি বা উনার তো একটা লেভেল অফ যে উনার নলেজটা তা অনেকটাই উন্নত। সাধারণ অক্ষর গুমাংস লোকের মতো তো না, বা যে নর্মাল যারা আমরা যাদেরকে সন্ত্রাসবাদী হিসাবে দেখেছি, সামান্য শিক্ষায় যারা শিক্ষিত, পুঁথিগত শিক্ষায় যারা শিক্ষিত, সমাজে মানে সবচেয়ে প্রতিষ্ঠিত মানুষ, তাদেরকে বেসিক্যালি দেখা যাচ্ছে উনারা লেসনটা নিচ্ছেন কার কাছ থেকে? দেখা যাচ্ছে যে একজন মৌলবী উনাদেরকে ট্রিট করছেন। কাশ্মীরে যেটা দেখলাম, বেসিক্যালি দে ওয়্যার বেসিক্যালি ব্রিফড বাই সাম মৌলবী। তার মানে কি, মানে ওই যে উনি বলছিলেন যে হয়তো ওই যে মৌলবাদী শিক্ষা উনারা বিশ্বাস করছেন। তো এখন why this is happening, this also needs to be, government time has come, সেটা গভর্নমেন্ট যেমন চিন্তা করবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দেশের নিরাপত্তার ব্যাপারে, সেটা আভ্যন্তরীণ নিরাপত্তাই হোক বা দেশের বাইরের শক্তিকে মোকাবেলার ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপার হোক, ভারতবর্ষের সরকার এবং যত রাজনৈতিক দল আছে, দে শুড মেনটেইন এ গ্রাউন্ড লেভেল, একটা লেভেল মেনটেন করা উচিত, যার বাইরে যাওয়া উচিত নয়। কারণ আমরা যদি অপারেশন সিঁদুরের পর আমরা যদি ভারতবর্ষে যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া এবং কথাবার্তা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যে আমরা শুনতে পেয়েছি, সেটা তো বেসিক্যালি আমাদেরকে তো বোঝা যাচ্ছিল যে বেসিক্যালি সরকার এবং মানে বিরোধীদের মধ্যে একটা বিশাল একটা দ্বন্দ্ব, সেটা দেখা যাচ্ছে। এবং সেই দ্বন্দ্বটা শুধু ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে বা সংসদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটা গোটা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে। সুতরাং সেটা যখন নাকি বাইরের শক্তিগুলো যখন দেখতে পাচ্ছে ইন্ডিয়ার ভিতরে এরকম জায়গাগুলো রয়ে গিয়েছে, সুতরাং আমার ভিতরে যদি 0.5 যদি শক্তি থেকেও থাকে, সুতরাং দে আর বেসিক্যালি টেকিং সাম পয়েন্ট হাউ বেসিক্যালি ইন্ডিয়া ক্যান বি, কিভাবে নরম করা যায় বা দুর্বল করা যায়। সেখানে শুধু কেবলমাত্র যে সন্ত্রাসবাদী শক্তি বা মৌলবাদী শক্তিগুলোর ব্যাপার নয়, সেখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে বিভিন্ন দেশের যে বিভিন্ন দেশ যেগুলো আমরা অর্থনৈতিকভাবে যে উপরে উঠে যাচ্ছিলাম, তা আমাদেরকে কাউন্টার করবার জন্য যে আমাদের যে প্রতিপক্ষ শক্তিগুলো আছে, সেটা চীনই বলুন বা আমেরিকাই বলুন বা ইউরোপের বিভিন্ন শক্তিগুলো আছে, ওরা চাচ্ছে যে ভারতকে কিভাবে পিছিয়ে টেনে ধরে রাখা যায়। সুতরাং ভারতকে অস্থির করে দেওয়ার মানে যে চেষ্টাটা মানে
সব দিক থেকেই হচ্ছিল। সেটা শুধু ভারতের অগ্রগতি শুধু নয়, ভারতের যে বা শান্তি শৃঙ্খলার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করে দেওয়া, এবং আমরা মানে এশিয়ার বিভিন্ন দেশ, সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, যেভাবে অস্থির হচ্ছে, সরকার পতন হচ্ছে, সেখানে মায়ানমার, বাংলাদেশ, নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, পাকিস্তান তো আগে থেকেই ছিল, আফগানিস্তান বলুন, সেখানে ভারত এমন একটা পজিশনে আছে যেখানে অগ্রগতির পথে আছে, সেটাকে বাধা দেওয়া সৃষ্টি। অবশ্যই অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। মোহনজি, এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থাগুলো ভারত সরকারের ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছে, ইউনাইটেড স্টেটসের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে তারা ঘটনাটি সত্যি সন্ত্রাসবাদী হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজন হলে কনসুলার সহায়তা দিতে প্রস্তুত আছে। এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি ইঙ্গিত করছে? আন্তর্জাতিক মহল ভারতের সঙ্গে আছে এবং আবারও অপারেশন সিন্দুরের মতো কি আমরা কিছু আশা করব এই ঘটনার পর, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন কাউকে রেহাই দেওয়া হবে না? দেখুন, পিএম এর বার্তা একদম পরিষ্কার আছে। অপারেশন সিন্দুর যখন মানে ফুল স্টপ করা হয়নি, তখন ওটা কমা দিয়ে আমরা ওখানেই রেখে দিয়েছিলাম, অপারেশন সিন্দুর ইজ অন কন্টিনিউয়েশন। এই বার্তাটাও উনি তখনই দিয়ে দিয়েছিলেন। সাথে সাথে বলা হয়েছিল আমরা থেমে নেই, দরকার পড়লে কোনো জঙ্গি হামলা ভারতের উপরে যুদ্ধের প্রভোকেশন মানা হবে, এটা সেই সময় বলা হয়েছিল। এইবারে সঞ্জয় দা যেটা বলছিলেন এটা পরিষ্কারই কথা, যে আমাদের দেশে আমরা যত অপারেশন করেছি, পুলওয়ামার পরে যখন আমরা এয়ার স্ট্রাইক করলাম, তার উড়ির পরে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলাম, পহেলগামের পরে অপারেশন সিন্দুর করলাম, তো ভারতের সেনা এবং ভারতের সেনাকে যেইভাবে কটাক্ষ করা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর তরফ থেকে, একটা পলিটিক্যালি মানে যে পার্টির 70 বছর দেশকে চালিয়েছে, তো সেই পার্টির একজন নেতা বলছে যে ভারতের 10% আর্মির মধ্যে যারা উচ্চ বর্গ আছে তারা কন্ট্রোল করছে পুরো আর্মিকে। এটা লজ্জার বিষয়, এটা ধিক্কার জানানোর মানে কমেন্ট এটা। কেন কি আর্মি হচ্ছে যেখানে সর্বধর্ম সমভাব সব সময় ওখানে মেনটেন থাকে, ওখানে হিন্দু মুসলিম শিখ ইসাই এরকম করে কোনো ডিসক্রিমিনেশন নেই। হ্যাঁ, কংগ্রেসের জন্যই সেখানে মুসলিমদের জন্য একটা প্রায়োরিটি, ওখানে তাদের মসজিদ, তাদের রোজা রাখার জন্য তাদেরকে আলাদা ফেসিলিটি, তাদেরকে সমস্ত কিছু ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে আর্মির, মানে এটা মানে সেকুলারিজম ঢুকিয়ে কনস্টিটিউশনের মধ্যে এই জিনিসগুলো করা হয়েছে। আজকে আমি বলবো যে সেকুলারিজমের কথা বাংলাদেশে কি চলে, পাকিস্তানে কি আছে? বাংলাদেশে 28% হিন্দু বাঙালি ছিল, কোথায় গেল তারা? আজকে 8%-এর মধ্যে রয়েছে। 27% পাকিস্তানে হিন্দুরা ছিল 1947 পরে, কোথায় গেল? মেরে কেটে তাদেরকে শেষ করে দেওয়া হলো, মেয়েগুলোকে রেখে নেওয়া হলো। সুতরাং আজকে যারা সেকুলারিজমের গান করে আর ভারতের বিরোধিতা করে, আমি আপনাকে কার্গিলের যুদ্ধের একটা ঘটনাটা বলি। আমাদের জওয়ান সেখানে বিপরীত পরিস্থিতিতে লড়াই লড়ছিলেন, উপর থেকে গোলাবারি হচ্ছে, নিচে দিকে জওয়ান উপরে উঠছে, ডেড বডি গুলো যখন আমরা দেখেছি, আমরা মানে এখনো বুক কেঁপে যায়। সেই বডিগুলোর যা পরিস্থিতি, বিক্ষিপ্ত মানে বডিগুলো, সেই বডিগুলোকে যখন প্যাক করে এয়ার কন্ডিশন বক্সের মধ্যে প্যাক করে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। এই অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে হয়েছিল এটা। এবং আজকে সেনার যে কোনো কর্তা কোথাও যদি তার প্রাণহানি হয়, তাকে সসম্মানে তার মানে রাজ্যে পাঠানো হয়, তার গৃহ নিয়ে গিয়ে তাকে লাস্ট রাইটস গুলো পারফর্ম করা হয়। তো এই যে কাজগুলো হয়েছে এটাকে আমরা স্যালিউট জানাই। কেন আজকে আমরা এখনো আমরা বিশ্বাসী যে মোদিজি কিছু না কিছু বড় পদক্ষেপ নিতে চলেছেন। কেন কি অনেক সহ্য করা হয়েছে, আমেরিকাকেও বলে দেওয়া হয়েছে। এন্ড বেসিক্যালি এটা আমি বলবো যে এটা একটা প্রভোকেশন, ভারতকে প্রভোগ করে বাংলাদেশ থেকে, বাংলাদেশ যে একটা ছোট্ট দেশ, এই দেশটাকে আমরা জন্ম দিয়ে তাকে লালন পালন করেছি, এবং তারা হচ্ছে এহসান ফারামোস, যেই ব্যক্তি লড়াই লড়ে তার নিজে প্রাণহানি হয়ে গেল, তাকে মানে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, 50 বছরের মধ্যে তার ইতিহাসকে গুড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশকে ব্যবহার করে প্রভোগ করা হচ্ছে।
আপনি যেটা বলছেন বাংলাদেশকে ব্যবহার করে এই দিক থেকে প্রভোগ করা হচ্ছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পাকিস্তানকে ব্যবহার করে করা হচ্ছে এবং ভারতকে অবভিয়াসলি কেন কি অ্যাকচুয়ালি কি হয় আপনি বলুন, ইউক্রেন কত বড় দেশ, ইউক্রেন আজ 4 বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ লড়ছে, কে মদত দিচ্ছে? পুরো ইউরোপ এবং আমেরিকা লাগাতার মদত দিচ্ছে। কেন? রাশিয়া একটা সুপার পাওয়ারের জায়গা পৌঁছাচ্ছিল। রাশিয়াকে ভেঙে টুকরো করে দেওয়া হলো, সেই সময় যখন রাশিয়া মজবুতি ভাবে দাঁড়াচ্ছিল। আজকে ইন্ডিয়া যেই গতিতে এগোচ্ছে এবং ইন্ডিয়া যেই পদক্ষেপগুলো নিচ্ছে, আমেরিকার ভয়ে ভীতত্রস্ত হয়ে আজকে তার ডলারকে বাঁচানোর জন্য, তার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য, ডলারকে সুরক্ষিত করার জন্য এই পদক্ষেপ করছে। পহেলগামের পেছনেও কিন্তু আমেরিকার মদত, এবং এই যে ঘটনাটা ঘটেছে এখানেও কিন্তু ট্রাম্পের কোনো না কোনো সিআইএ, ট্রাম্প আর এইগুলো যেগুলো আছে। আমরা অবশ্যই মোহনজি সময় ফুরিয়ে আসছে, অবশ্যই আমরা দেখবো আপনি যে অভিযোগ করলেন যে পেহেলগামের পেছনেও আমেরিকার হাত ছিল এবং এখানেও আমেরিকার কোনো না কোনো ভাবে কোনো কিছু হাত থাকতে পারে বা বিদেশি শক্তির হাত থাকতে পারে। অবশ্যই সময় ফুরিয়ে যাচ্ছে, এই বিষয়ে একটু ছোট্ট প্রতিক্রিয়া চাইবো ভাস্কর বাবুর কাছে এবং অবশ্যই সঞ্জয় স্যারের কাছে। কিছু আমরা দেখেছিলাম পেহেলগামের পর অপারেশন সিন্দুর, ভাস্কর বাবু এখানে প্রধানমন্ত্রী বলেছেন কাউকে রেহাই করা হবে না, কিছু একটা দেখছেন, আরো কিছু আসছে নতুন? ঠিক এই মুহূর্তে কিছু বলাটা আমাদের যুক্তিসঙ্গত নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র দপ্তর এবং আমাদের প্রধানমন্ত্রী যিনি ভুটানে আছেন উনি পুরোপুরি বলছেন যে সেটা তদন্তের বিষয়। যেহেতু তদন্তের বিষয়, সুতরাং আমরা সাধারণ যারা মানুষ আছি আমাদের মনে হয় একটু অপেক্ষা করা দরকার এবং রাষ্ট্রের প্রতি আমাদের সহানুভূতিশীল এবং রাষ্ট্রের প্রতি আমরা সহমর্মিতা রাখা দরকার এবং অবশ্যই আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্য রাখা দরকার। সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদের দেখা দরকার যে সরকার কি দৃষ্টিভঙ্গি নেয়। তবে হ্যাঁ, এই একটা দৃষ্টিভঙ্গি আমি মনে করি বা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাতে আছে যে সরকার, বর্তমান সরকার যারা আছেন তারা যদি কিছু তদন্ত সাপেক্ষে কিছু বেরিয়ে আসেন বা যেটা ওনারা বলছেন যে কেউকে রেয়াত করা হবে না, কেউকে রেয়াত করা হবে না, এখানে যাদেরকে পাওয়া যাবে সেটা প্রতিবেশী রাষ্ট্রই হোক আর দূরবর্তী কোন রাষ্ট্রই হোক, তাদেরকে মনে হয় না বর্তমান ভারতবর্ষ তাদেরকে কোনো ছাড় দেবে বলে আমার মনে হয় না। তবে একটু অপেক্ষা করতে হবে, একটু দেখতে হবে যে দেশ কোথায় যায় বা কি হয়েছে। ওকে, এই নিরীহ প্রাণ যারা কেড়ে নিয়েছে তাদের প্রাণের বিনিময়ে অবশ্যই শাস্তি পেতে হবে যারা এই কাজ করেছে, সেটা দেশের ভেতরে হোক, বাইরে হোক, বা কাছে হোক বা দূরে হোক। অবশ্যই স্যার, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? না দেখুন, অ্যাকচুয়ালি ঘটনার পর যে এনআইএ বা আজকে 24 ঘন্টা তো পার হয়ে গেল, একটা জিনিস তো পরিষ্কার যে কারা জৈশ ই মোহাম্মদের যে গোষ্ঠী জামাত উল কি এই মমিনাট বলে ওদেরকে, যে সংগঠনটা আছে, ওরা এর সঙ্গে জড়িত মোটামুটি ভাবে, এটা মোটামুটি ভাবে বেরিয়ে আসছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এখন গভর্নমেন্ট এখন তো বলেছে অলরেডি যে অপারেশন সিঁদুর ইজ অন, বন্ধ হয়নি। এখন অপারেশন সিঁদুরের যে একটা ফর্ম আসবে না সেটা আমি বিশ্বাস করি না। সামথিং উইল ডেফিনেটলি কাম, এখন ইন হোয়াট ফর্ম সেটা হয়তো সরকার হয়তো যারা অ্যাকশন নেবে তাদের মাধ্যমে হয়তো এটা হবে। কারণ কি, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এখন যদি আপনার যদি এই শক্তিটাকে যদি এখনই যদি অপারেশনের সিঁদুরের পর পাকিস্তানি বা সন্ত্রাসবাদী যে ঘাঁটিগুলো আছে এগুলোকে নিশ্চিহ্ন কিছু করবার পরও যা যা কিছু রয়ে গেছিল এদের বিরুদ্ধে যদি এখন যদি অ্যাকশন না নেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু দে উইল টেক অ্যাডভান্টেজ। এবং সঙ্গে সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পার্শ্ববর্তী যে কিছু দেশ আছে, ঠিক আছে, তাদেরকে একটা বার্তা দেওয়া যাবে, তাদেরকে এইবার মনে হয় তাদেরকে একটা বার্তা দেওয়ার একটা সময় এসেছে। নয়তো বেসিক্যালি কারণ কি, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যদি মানে ইউনাইটেড যদি মানে পাকিস্তান যদি আমরা লক্ষ্য করে দেখি, তার তো একটা পার্ট রয়ে গেছে এবং ওই পার্টটা এখন বেসিক্যালি আমাদের মানে পার্শ্ববর্তী দেশে এটা খুব অ্যাক্টিভ আমরা লক্ষ্য করছি, ঠিক আছে, এবং তার বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ কার্যকলাপ আমরা লক্ষ্য করছি ওইদিকে চলছে এবং তার জন্য
সাউথ ইস্ট এশিয়ার যত কিছু কি আছে আর কি প্রবলেম, বেসিক্যালি দিস আর বিং মানে অরিজিনেটেড ফ্রম দেয়ার অলসো। আমাদের ভারতের তার জন্য একটা করা পদক্ষেপ তো অবশ্যই আশা হচ্ছে, কারণ সেটা অবশ্যই শুধু যারা এই কাজ করেছে, দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে তাদের শাস্তি দেওয়ার জন্য নয়, যারা আগামীতে কোনো কিছু চিন্তা করছে তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য। ডেফিনেটলি আমার মনে হয় নেওয়া উচিত, গভর্নমেন্ট শুড থিংক অন দ্যাট লাইন, এবং আমার মনে হয় সরকার নেবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকে। স্যার আপনাকে ধন্যবাদ, মোহনজি আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আচ্ছা ভাস্করজি আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, শুভরাত্রি। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ কেবল একটি মর্মান্তিক দুর্ঘটনা নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গুরুতর সতর্কবার্তা। সন্ত্রাসবাদীরা অনবরত ভারতের শান্তি ও একতা বিঘ্নিত করতে চাইছে। আমাদের সবার দায়িত্ব সচেতনতা এবং সংহতির মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করা। শুধু নিরাপত্তা বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষের শান্তি রক্ষায় অংশ নিতে হবে। একসাথে দাঁড়ালে আমরা অশান্তি ও ভয়কে পরাস্ত করতে পারি। তবে রাজধানীর এমন গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটার মানেই হলো আমাদের দৈনন্দিন নিরাপত্তা প্রোটোকলে আরো কার্যকারিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা আছে। দিল্লির বিস্ফোরণের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।